সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বিকেএসজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ওয়েদারটাও কিন্তু ঠিকঠাক, মানে রৌদ্র ওঠেনি, কেমন যেন আকাশটা মেঘলা করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বর্ষা নেমেই গেছে আমাদের এদিকে, খুব তাড়াতাড়ি এবার বর্ষাটা নেমে গেল। কালকেও কিন্তু 2 টাইম বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি চলছেই আর কি, রেগুলার এক টাইম না তো এক টাইম বৃষ্টি হচ্ছেই আর কি। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন গিয়ে ঝাড় পোছ যা আছে সব দিয়ে নেব। আর আজকে হয়তো খুব অল্প একটু ব্লগ শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে, কেননা আজকে মিলিটারি টিচার আসবে না, ওর আজকে ভূগোল পরীক্ষা, ওকে নিয়ে একটু সময় দিতে হবে। তো চলো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আগে কিন্তু অনেকটা লেট করে উঠতাম, তো ঘুম থেকে অনেক আগেই উঠে একটুখানি রাস্তা হাঁটলাম। রাস্তা হেঁটে এসে একটুখানি রেস্ট করে নিলাম, নেওয়ার পরে ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, কয়েকদিন ধরেই তোমরা হয়তো বা আমার মুখ চোখগুলো দেখলেই বুঝতে পারছো কেমন যেন একটা ক্লান্তের ছাপ মুখের মধ্যে রয়েছে। আর কি বলো তো, মাথার এই সাইডটা সবসময় টিকটিক টিকটিক একটা ব্যথা চলছে, তো প্রকাশ করছি না, মনে মনে আছি। তো নীলাদ্রি বাবা দেখলে ঠিকই বুঝতে পারে। কিন্তু কি বলতো, আমার একটা খুব বাজে অভ্যাস যে ঘরের মধ্যে এই মাথা ব্যথার ওষুধটা অন্ততপক্ষে আমি এনে রাখি। এটা আমার বিশেষ একটা সমস্যা, যার জন্য কিন্তু মাথা ব্যথার ওষুধটা আমার কাছে কম বেশি থাকে। তো যখনই আমার মাথাটা ব্যথা করে টুকটুক করে আমি ওষুধগুলো খেয়ে নিই। তো যার জন্য হয়তো শরীরটাও অনেকটা দুর্বল হয়ে গেছে। সকালে ঘুমটাও খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে আজকাল, অনেকটা করে রাত করে ঘুমানোর পরেও কিন্তু সকাল সকাল উঠে যাচ্ছি। তো বুঝতে পারছি মাঝখানে কিন্তু ওই মানে শরীর অসুস্থ হওয়ার পরে ডাক্তার দেখানোর পরে মোটামুটি কিন্তু আমি একদম ফিট ছিলাম, চেহারাটা যেরকমই থাক না কেন ফিট ছিলাম। আবার সেই ঘুরে মাথার যন্ত্রণাটা আক্রমণ করেছে। তো যাই হোক, এবার আর নয়, মানে ভেবে দেখছি যে এভাবে চললে এত ব্যথা ট্যাবলেট খেলেও খুব ক্ষতি। আর এতদিন অপেক্ষায় ছিলাম শুধুমাত্র মানে ছেলের এক্সামের জন্য। তো প্রায় এক্সাম শেষের দিকে, যেমন ভূগোল পরীক্ষা, তারপরে আর একটা আর্ট পরীক্ষা হলেই মোটামুটি এক্সাম শেষ। তো তারপরেই হচ্ছে ভোটের তো একটা শোরগোল আছেই, গাড়ি ঘোড়ার একটা সমস্যা আছে। তো ভেবে দেখলাম যে যাই থাক না কেন, আমরা তো মানে স্কুটিতে করেই যাই এখানে ওখানে। তো এবার মা ছেলে দুজনকেই মানে একটা ভালো করে কুচবিহারে গিয়ে ডাক্তার দেখাতে হবে। ভেবেছিলাম যে নীলাদ্রিকে এখানেই কাছে পিঠে কুচবিহারে ডাক্তার আসে, ওই ডাক্তারকেই দেখাবো। তো এখন কিন্তু নীলাদ্রির ওই সমস্যাটা হচ্ছে না। আর আমার বিশেষত মনে হচ্ছে যে আগে যখন আমরা মানে কলটা ইউজ করতাম, মোটর ছিল না, কলটা কিন্তু পরে বসানো হয়েছে, তো ওই কলটাতে প্রচণ্ড আয়রন ছিল। তখন কিন্তু বনির মা দিদিভাইদের বাড়ি থেকে জল এনে খেতাম, ওদের জলটা কিন্তু খুব ভালো। তারপরে মোটর লাগানোর পরে জলটা লাল হয় না ঠিকই, কিন্তু একটুখানি হলেও আয়রন আছে। আমার মনে হয় এবার থেকে কয়েকটা ড্রাম কিনে এনে নীলাদ্রিকে মানে ড্রামের জলটাই খাওয়ানো উচিত। তো কাছে পিঠেই আছে, সবাই নিয়ে আসে, আমাদেরই আনা হয় না। অ্যাকচুয়ালি আমি না একটু গ্রামে থাকি, তো তো ঠান্ডা ঠান্ডা জল খেতে ভালোবাসি, আমার পক্ষে তো ওই জলটা খাওয়া সম্ভবই না। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সম্পূর্ণটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার আমি ঝাড় দিয়ে এসে তুলসী স্নানও করে নিয়েছি, তুলসী তলায় চলে এসেছি, তুলসীটাকে মুছে একদম পরিষ্কার করে নেব। তো যেটা বলছিলাম, যে মনে মনে ডিসিশন করা হয়ে গেছে যে না আর নয়, এই কম বেশি জলের জন্যও কিন্তু অনেক সময় পেটের ট্রাবলসগুলো হয়ে থাকে। আর ও তো ছোট, তো এত কিছু যখন ওর জন্য করতে পারছি, তো এবার আমার মনে হচ্ছে ওর জলের সমস্যার জন্যই মানে এই সমস্যাগুলো হচ্ছে, বমি, পেট ব্যথা, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে ঠাকুর কিন্তু এটাও মোছা হয়ে গেছে, দুর্গা মন্দিরটাও মুছে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, পুজোটা দিয়ে নিচ্ছি সকাল সকালই, কেননা ও এখনও কিন্তু
মানে ব্রেকফাস্ট করেনি, মাত্র ঘুম থেকে উঠে ওকে আমি মানে ঘরোয়া কিছু টোটকা ইউজ করি, ওগুলো দেই। তো দেখো আজ হচ্ছে সোমবার, তো সেই জন্য যেহেতু ঘরেরই দুধ আছে, মানে শিবলিঙ্গে একটুখানি দুধ জল দিলাম। আর ধুত্র ফুলের গাছটাতে না খুব সুন্দর ধুত্র ফুল ফুটেছে, সোমবার করে একটু ধুত্র ফুল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। আর এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তা আমাদের এদিকে সবার তুলসী মঞ্চে এই শিবলিঙ্গ আছে, এটার কারণটা কী? দিদিভাই সত্যি আমি জানি না এটার কারণটা কী, তবে সবারই আছে মোটামুটি কম বেশি এই বাড়িতে। তো যাই হোক, কারণটা একদিন মার কাছে জেনে নেব, জেনে নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো পুজো দেওয়া হয়ে গেল, এখন দুর্গা মন্দিরে পুজো টুজো দিয়ে এই যে ঘরে চলে আসলাম, বিছানাপত্রগুলোকে তুলে নেব। তো যেটা বলছিলাম, ছেলেকে ঘরোয়া টোটকা বলতে ওটাকে কি বলবো আমি, কতগুলো ঔষধি গাছ আমাদের বাড়িতে লাগানো আছে, যেটা পেটের পক্ষে খুব উপকার। ওই গাছগুলো কিন্তু আমরা টুকিটাকি যেখানে পারি কিনে নিয়ে এসে লাগিয়ে রাখি। তো ওই পাতার রস, যেরকম কালো মেঘের পাতার রস, তারপরে আমাদের কিন্তু আমি কুলেখাড়া গাছও লাগিয়ে রেখেছিলাম। যখন মানে অনেকেরই একদম বাগানের মতো হয়ে গেছিলো জানো কুলেখাড়া গাছগুলো, যখন ওই যে ছন্দার বড় আর কি বুবাই, ওর যখন চাকরির ব্যাপারে ব্লাড একটুখানি শর্ট হয়েছিল, ওরা কিন্তু রেগুলার কুলেখাড়ার পাতাগুলো তুলে নিয়ে গিয়ে খেত, আমিও কিন্তু খেতাম। কুলেখাড়ার পাতা কিন্তু ব্লাডের পক্ষে খুব উপকার। তো তোমরাও টবের মধ্যে হোক বা যেখানেই হোক এই কুলেখাড়া, কালো মেঘ, তারপরে হচ্ছে একটা রাম তুলসীর গাছ হয় যেটা পুজো হয় না, লাল কালারের, ওই পাতাটা খেলে সর্দি কাশি, এরকম টুকিটাকি কিছু গাছ আমি লাগিয়ে রেখেছি। তারপরে আমরা ওটাকে জানি না তোমরা কী বলো, ঝোলা মানামুনি গাছ বলি, একটা গাছ আছে গোল গোল পাতা, একদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ওই পাতাগুলো কিন্তু পেটের পক্ষে খুব উপকার। তো সকাল সকাল আগে ওকে আমি এক গ্লাস জল দিয়ে নেই, ওই জলটা খাইয়ে তারপরে কালো মেঘের পাতার রস করে খাইয়ে দিয়েছি। তো এদিকে দেখো স্নান সেরে ওগুলো করে এতক্ষণ কিন্তু ক্যামেরাটা অফ ছিল, এখন কিন্তু দুপুর হয়ে গেছে। কি বলো তো, ওকে পড়ালাম, পড়িয়ে স্নান করে খাইয়ে ঠাইয়ে স্কুলে পাঠিয়ে দিই, এবার চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাবছি ডাল ভাত হয়ে গেছে, এখন বাদবাকি দু একটা করে সবজি বানিয়ে নেব। তো একটা জিনিস ওর খুব ভালো, যেটা খাওয়া যাবে না সেটাও খেতে চায় না। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে যে কোনো পাতার রস হোক বা তিতে হোক, মানে ঔষধ হোক, এগুলো ও টুক করে খেতে পারে। অনেক বাচ্চাই খেতে পারে না, আবার এই জিনিসটা ও খেতে পারে, আমি কিন্তু খেতে পারি না। ও কিন্তু ওষুধ খেতে খুব ভালোবাসে, জানি না একটু ছোটো থেকেই ও ভালোবাসে। তো যাই হোক, এই সমস্ত খাওয়াই মাঝে মাঝেই, তবে এবার দেখছি আর চলবে না এইভাবে। তো প্রথমত ডিসিশন নিয়েছি, তোমরা কমেন্ট করে বলো এই ডিসিশনটা ভুল নিয়েছি না ঠিক নিয়েছি। আমাদের বাড়িতে অলরেডি জলের ড্রাম কয়েকটা কেনাই আছে, আর জলটা কিনে খাওয়াবো ওকে, এটা একটা মানে ফাইনাল ডিসিশন করেছি, জলটাকে কিনে খাওয়াবো, যত টাকাই লাগুক না কেন ওর জলটা কেনা জল খাওয়াবো। আর নীলাদ্রির বাবাকে বলে দিলাম যে যেভাবে পারো টাকা পয়সার ব্যবস্থা করো, কারণ এবার আর নয়, বাড়িতে আর থাকা যাবে না, এবার বাড়ি থেকে বেরোতেই হবে, পরীক্ষা শেষ, মানে ভোট হোক আর যাই হোক, ডাক্তারের খবর নিতে হবে, নিয়ে মা ছেলে দুজনেই ডাক্তার দেখাবো। কেননা শরীরটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই আমরা এগোতে পারবো না। এই জন্য কুচবিহারে গিয়ে আমি আগে যে ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তারই দেখাবো। আর ছেলেকে আমি ছোটো থেকেই কুচবিহারের যে শিশু স্পেশালিস্ট তোমার অরিন্দম বুটকে দেখাতাম, ওই ডাক্তারকে আগে খবর করব, যদি এখন তো বড় হয়ে গেছে, ওই ডাক্তার দিয়ে যদি হয় তাহলে ওই ডাক্তার, নয়তো খুব একজন ভালো মানে ফিজিশিয়ান দেখাবো। তো এই ডিসিশনটা কালকে রাত্রে বসে বসে আমরা নিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডিসিশনটা ঠিক নিয়েছি কি ভুল নিয়েছি অবশ্যই কমেন্টে জানিও। কেননা আমি দেখছি দিন দিন মানে ছেলেও খুব রোগা পাতলা হয়ে গেছে এই কয়েকদিনে।
তোমরা তো ঠিকঠাক ক্যামেরায় আসে না, যার জন্য তোমরা দেখতে পাও না। ওরও কিন্তু মানে চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। আর এইদিকে আমার তো আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আর চোখ মুখগুলো সবসময় এই যে আমি উনুনের ধারে রান্না করলে আমার চোখ জ্বালা করতে থাকে। মানে মেন সমস্যা আমার চোখের থেকেই কিন্তু আমার এই মাথার যন্ত্রণাটা হচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শুটকি মাছের বাটা, মিষ্টি কুমড়ো ঘন্ট সব হয়ে গেল। এবার দুপুর হয়ে গেছে, ঘরটা আর একবার একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন কিন্তু আবার রৌদ্র উঠেছে, মনে হচ্ছে না আর দুদিনে বৃষ্টি হবে। আর কী বলো তো, প্রচণ্ড একটা ঘিমসে টাইপের গরম, মানে সেরকম যে রৌদ্রের পাওয়ার তাও নয়, তারপরেও কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আর অনেক মানে চেষ্টা করছি, মানে দিনে যে আমি কতবার করে মাথা ধুচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। মানে মোটর ছেড়ে দিচ্ছি আর মাথা সামনটা ধুয়ে ফেলছি, মাথাটা না বেশি গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে তো কাজকর্ম কমছে না, আবার মনে করো সংসারে টুকিটাকি কাজ তো করতেই হবে। তো এদিকে দেখো ছেলেকে পড়িয়েছিলাম, তো বিছানাপত্রের মধ্যে বই খাতাগুলো রয়ে গেছিলো, রান্নাটুকু কমপ্লিট করে এসে তারপরে আমি এই যে বইয়ের টেবিল সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখছি। এই ঘরটাও একটুখানি আরেকবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তার মানে কি, ওই পড়ার টেবিলটাতে না দিলে না ও শুয়ে পড়ে লিখতে লিখতে, যার জন্য কিন্তু পড়ার টেবিলটা সবসময় ওকে সামনে ধরিয়ে দিই, তাহলে বসে লিখলে কিন্তু লেখাগুলো ঠিক একটুখানি হলেও পরিবর্তন হয়। আর শুয়ে লিখলে একটা অলসতা ভাব চলে আসে। আর এমনিতেই তো মানে পরীক্ষা আসলে দেখবে প্রত্যেকটা বাচ্চার একটুখানি চাপ হয়ে যায়, তার মধ্যে অসুস্থতার মধ্যে দিয়েও যে ও এত ভালো মানে বলছে আর কি, ভালো দিচ্ছে পরীক্ষাগুলো। জানি না, রেজাল্ট আসলেই বোঝা যাবে কি হলো রেজাল্টটা। তো ওর পছন্দ মতো আমি সব কিছু করার চেষ্টা করি, যাতে ওর এই কয়েকদিন আর কি টেনশনটা কম হয়। মানে ওর পরীক্ষা আসলে বিশাল একটা টেনশন কাজ করে ওর আর আমার, মানে ওর ছোটোর থেকেই এরকম একটু। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু কথা বলতে বলতে দুটো ঘরই পরিষ্কার করে দেওয়া হয়ে গেল। আর একটুখানি রৌদ্রু উঠেছে, দেখো বিশেষ একটা রৌদ্র নেই, তো বারান্দাটাও একবারে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর একটুখানি পরেই যেতে হবে ওকে আনতে, আর আমাকেই যেতে হবে। তো যার জন্য কিন্তু তাড়াতাড়ি করে এগুলো ঝাঁট দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাবো। এই যে 2-4 বার করে যাওয়া আসাটাই বিরক্ত। আর এইদিকে কি বলো তো, টিউশনগুলোও মিস দিতে পারছি না, কেননা টিউশন যদি মিস দেই ওদের পরীক্ষা আছে, ওদেরও সমস্যা হয়ে যাবে। যার জন্য কিন্তু সমস্ত দিকটা মানে মুখ বুঝে সহ্য করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে সকালে রান্না করেছিলাম ডাল আর হচ্ছে চিচিঙ্গে দিয়ে একটা আলু দিয়ে ভাজা, তারপরে নীলাদ্রিকে খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু বাদবাকি রান্না হয়েছে। যে শুটকি মাছের বাটা করেছি, মা আলু ভাজা করেছে, মিষ্টি কুমড়ো ঘন্ট করলাম আর কি। আর এই যে রেডি করে একদম খেতে দিয়ে দিলাম নীলাদ্রিকে আর নীলাদ্রির বাবাকে। নীলাদ্রিকে কিচ্ছু দেয়নি, এই যে ডাল দিয়ে খাবে ও, শুধু ডাল আর ভাজা আর লেবু, তার সঙ্গে দিয়েছি একটুখানি শশা। ওকে শুটকি মাছের বাটা বা মিষ্টি কুমড়ো এগুলো কিচ্ছু দেবো না। চলো বাবা, হাত ধুয়ে খেয়ে নাও। দেখো বন্ধুরা, মাত্রই আসলাম টিউশন থেকে এসে, দেখি ওরা একটুখানি লেটে গেছিলাম টিউশনে, তো দিদিভাই আসবে জন্য আমি একটু লেট করে গেছিলাম। দিদিভাই এসেছিল, ওরা আর্ট করছে, তো আমি মাত্র টিউশন থেকে আসলাম, দিদিভাইকে একটু চা করে দেবো। আর নীলাদ্রির তো কালকে আর্ট পরীক্ষা, তার সঙ্গে একটা মনে আর কি, আর জীবনী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সমস্ত আর জীবনী নিয়ে 20 নম্বরের একটা প্রশ্ন হয়, তার সঙ্গে 30 নম্বরে আর্ট হয়, এরকম একটা পরীক্ষা আছে কালকে। এটাই লাস্ট পরীক্ষাটা, এটাই। তো যাই হোক, বিকালটা আর কিছুই শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে, এই ঝামেলা দিয়েই চলে যাচ্ছে। কাজ কিন্তু করতেই থাকি, কিন্তু শেয়ার করা হয় না। এতক্ষণ ওই একটুখানি পড়ালাম, পড়িয়ে চলে আসলাম রান্নাঘরে, মানে রাতের সিদ্ধ ভাত করে নিচ্ছি আর কি। আর দুপুরে খাওয়াটাও আমার শেয়ার করা হয়নি, কেননা আমি একটু পরে খেয়েছিলাম আর ওদের বাবা ছেলেকে আগেই দিয়েছিলাম। তো নীলাদ্রি এখন আর্ট করছে, তো আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম রান্না করে নিতে। তো রান্নাটা হয়ে গেল, দেখো একটুখানি ওই ঘরে গিয়েছি, ফ্যান একদম উতলে পড়ে গেছিলো, ঢাকনাটা দেওয়া ছিল না। তারপরে ছোটো হাঁড়িতে রান্না করলে এই একটা অসুবিধা,
তো অল্প একটু চালই লাগে রাত্রেবেলা, যার জন্য কিন্তু ছোটো হাঁড়িতেই বসিয়ে দিয়েছিলাম। তবে আমার একটা ভুল হয়েছে, স্টিমটা একটু কমিয়ে দিয়ে যেতে লাগতো। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেল। দুপুরের সমস্ত সবজি রয়ে গেছে। তোমরা তো জানো আমি দুপুরে চেষ্টা করে আবার সবজি করি, যার জন্য আর রাত্রে করতে হয় না। তো নীলাদ্রিকে আগে খাইয়ে ওকে বিছানায় উঠিয়ে দিয়েছি। ও কিন্তু আটের নেশা, ও আট করছে এখন। আজকে কিন্তু আর ওর মনে হচ্ছে না যে ঘুমোই তাড়াতাড়ি। আজকে কিন্তু ও দেখো বসে বসে আট করছে, ওই বিছানার ওইদিকে আট করছে, আর আমরা দুজন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো অনেকটাই আজকে লেট করে খাওয়া দাওয়া হলো, 10:30টায়। আমরা এখন 10:30 বাজে, ওকে 10টার মধ্যে খাইয়ে দিয়েছি, ও আট করছে। তোমরা তো জানো কম বেশি আমি অন্ততপক্ষে টাইমলি খাওয়াটা পছন্দ করি, আর বেশি রাত করে খেলে খাওয়াটা ডাইজেস্ট হয় না। তবে ডাক্তারি মতে রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করা ভালো। তবে আমাদের তো আর অতটা নিয়ম করে খাওয়া হয় না, তবে চেষ্টা করি 10টার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে। তারপর তোমরা তো হয়তো বা আমার ব্লগে দেখেছো যে আমি খাওয়া দাওয়ার পরেও মানে ঘরের যে টুকিটাকি কাজগুলো সেগুলো করি, বা নীলাদ্রিও কিন্তু খাওয়া দাওয়ার পরেও টুকিটাকি যদি ওর হোমওয়ার্ক থাকে বা বাদবাকি কাজ থাকে ওগুলো করে ফেলে। তো যাই হোক, তোমরা কিন্তু চেষ্টা করবে যারা ফ্রি থাকো 9টার মধ্যে বা 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করতে। বিশেষত হোমিও ডাক্তাররা বলে যে 8টার মধ্যে খাওয়া দাওয়া করলে মানে ভাতটা আর কি ডাইজেস্ট হয় ভালো, পেটে কোনো ধরনের সমস্যা হয় না আর কি। তো আমরা তো সেই নিয়মটা মেনে চলতে পারি না। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে। ব্লগটা আর কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি।